কর্মবিরতিতে তৃতীয় দিনের মতো অচল ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। টানা বৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নদীর প্রবাহ বিপদসীমার উপরে, ঘরে না ফিরতেই আবারও আশ্রয় কেন্দ্রমুখী সুনামগঞ্জের বানভাসীরা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের সাজায় আপিল ট্রাইব্যুনালের স্থগিতাদেশ বাতিল করেছে হাইকোর্ট, পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এবং আলু উৎপাদনে বিখ্যাত মুন্সিগঞ্জে বাড়ছে সবজি চাষ, কুষ্টিয়ার পদ্মার চরে চীনা বাদামের আবাদে ফসল দৌলতপুরের কৃষকরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। এবারে বিস্তারিত। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি। এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা সহ দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন ঘুরে দেখা যায় অধিকাংশ ভবনই তালাবদ্ধ ও জনশূন্য। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থাকলেও কেউ কোনো কাজ করছে না। সকাল 10টা থেকে কাজ বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করছেন তারা। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, তৃতীয় দিনের কর্মবিরতিতে কেমন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র? তৃষা, আমি সবার আগে যে বিষয়টি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে, কিছুক্ষণ আগেই বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যে ফেডারেশন রয়েছে, সেই ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া আমাদেরকে একটি তথ্য জানিয়েছেন। সেই তথ্যটি হচ্ছে, আগামীকাল সকাল 10টার আগে পরে একটা সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকটি আসলে আজকে সন্ধ্যার দিকেই হওয়ার কথা ছিল, তবে শিক্ষকরা সারাদিন এই কর্মসূচির পরে যে তাদের ক্লান্তির বিষয়টা বিবেচনা করেই ওবায়দুল কাদের আগামীকাল সকাল 10টার একটা আগে পর একটা সময় আসলে তাদের সঙ্গে বসার আমন্ত্রণ জানিয়েছেন এবং শিক্ষকরাও তাতে সম্মতি জানিয়েছেন। সুতরাং আগামীকাল বৈঠকের পরে আসলে বুঝতে পারবো আমরা যে আসলে শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনটা আসলে কোন দিকে যাচ্ছে। এছাড়া দ্বিতীয় যে বিষয়টি, আমরা বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে একটু আলাপ করছিলাম এবং আলাপ করে যে বিষয়টি জেনেছি যে আসলে পেনশন স্কিমের কোন বিষয়টি নিয়ে তাদের আপত্তি এবং কোনটা তারা প্রত্যাহার চাইছেন, সেটি হচ্ছে আসলে 4টি পেনশন স্কিম, সর্বজনীন যে পেনশন স্কিম, সেটিখানে 4টি স্কিম ছিল এবং সেই 4টি স্কিমের পরে কিন্তু আরেকটি স্কিম করা হয়েছে, প্রত্যয় স্কিম। সেটি করা হয়েছে 403টি যে প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য। কিন্তু এই 403টি শিক্ষা প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু ইতিমধ্যেই 90টি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ইতিমধ্যেই কিন্তু সরকারের একটি নির্ধারিত পেনশন তারা পেয়ে থাকেন এবং সেটা নন ফান্ডেড, মানে এই জন্য তাদেরকে কোনো টাকা বা তাদের কোনো বেতন থেকে কোনো টাকা কেটে রাখা হয় না। সুতরাং তাদের যে আপত্তিটা সেটি হচ্ছে, যে 90টি প্রতিষ্ঠান বর্তমানে নিয়মিত পেনশন পেয়ে যাচ্ছেন, তারা চাচ্ছেন না যে আসলে এই যে সর্বজনীন পেনশন স্কিমে যেটি ফান্ডেড পেনশন স্কিম, সেটার মধ্যে তারা সংযুক্ত হতে চাচ্ছে। তো আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এইদিকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান সামান, আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। আসাদ, আপনাকে ধন্যবাদ। হ্যালো। হ্যাঁ, আচ্ছা। সাদিয়া, আপনি যেমনটা বলছিলেন, আপনার মতো করে আসলে মহানা দর্শকদের আমি জানাতে চাই যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এর দাবি না হওয়া পর্যন্ত যে সর্বাত্মক কর্মবিরতি আন্দোলন, সেই কর্মবিরতি আন্দোলনের আজকে কিন্তু সারা বাংলাদেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় তৃতীয় দিনের মতো অতিক্রম করছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পাশেই রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই আন্দোলন কর্মসূচি কিন্তু তারা চালাচ্ছেন। এই আন্দোলনটি মূলত শিক্ষক সমিতি ফেডারেশনের আওতায় যে গত 3 মাস যাবত তারা
বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন এই সমস্ত দাবিতে, সেটা কিন্তু গত 3 দিন থেকে সারা বাংলাদেশের ফেডারেশন সমিতির আওতায় এই আন্দোলনটা সারা বাংলাদেশের এখন 35টি পৃথক আন্দোলনে পরিণত হয়েছে এবং সেই সাথে কর্মকর্তা কর্মচারী সহ এই রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো সকলে এই আন্দোলনের অংশীদার হিসেবে বা দাবিতে তারা নেমেছেন। আমরা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আহ, যে এবার নতুন যে অর্থবছর নতুন যে ভর্তি, সেই ভর্তি তারা যে ছাত্ররা নতুন ছাত্র যে ভর্তি হয়েছে সেটা 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যে ভর্তির একটা ডেট ছিল সেটা কিন্তু পিছিয়েছে এবং ক্লাসে যেহেতু যাচ্ছেন না শিক্ষকরা এবং পরবর্তীতে কোনো পরীক্ষায় তারা অংশগ্রহণ পরীক্ষা নিচ্ছেন না, ফলশ্রুতিতে বিপাকে পড়েছে কিন্তু হাজার হাজার এই ছাত্র। আমি একটা জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই যে আন্দোলনগুলো আসলে যে দাবিতে আন্দোলনগুলো হচ্ছিল যে পেনশন সংক্রান্ত বৈষম্য প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত এবং স্বতন্ত্র বেতন স্কেলে প্রত্যাবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের 3 মাসের অধিক সময় যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে আগামী 6 যে জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা কিন্তু এই শিক্ষকরা বা আন্দোলনকারীরা কিন্তু তারা অংশগ্রহণ করতে চাচ্ছেন না এবং তারা চালিয়ে যেতে চাচ্ছেন এই আন্দোলন। তো সাদিয়া এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ এবং আমি এখন যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের প্রতিনিধি আছেন জিয়াউদ্দিন। জিয়া। মেহেদী, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু সার্বত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো আপনি জানেন যে সরকার অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক আখ্যা দিয়ে একটি প্রস্তাব সহ 3 দাবিতে 3য় দিনের মতো তারা সর্বাত্মক কর্মবিরতি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক সমিতিও অভিশাপ সমিতি কর্তৃক পালন করেছে তারা, তো বিরক্ত রয়েছে। আমরা কিন্তু দেখেছি শিক্ষকরা কিন্তু ক্লাস পরীক্ষা নেওয়া থেকে তারা বিরত রয়েছেন। যেমনটি তারা জানিয়েছেন, আমরা কথা বলেছি তাদের সাথে, যেমনটি তারা জানিয়েছেন অর্থাৎ 3 দফা অর্থাৎ এবং বৈষম্যমূলক যে প্রজ্ঞাপন সেটি বাতিল সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। তো আরেকটি বিষয় হচ্ছে জিয়া, আপনাকে ধন্যবাদ। অবিরাম বৃষ্টি আর উজানের ঝলে আবারও সিলেট, সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বেশ কটি পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর, নেত্রকোনা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার রাত থেকে বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে জেলার বিস্তীর্ণ এলাকা। এদিকে 3য় দফা বন্যায় সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় গত 24 ঘন্টায় 25 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া রংপুরের গঙ্গাচড়ার তিস্তা নদীতে পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার। এখন তো ভাঙি যাইতেছে, এখন আর কারো চোখ নেই। এই সময় তো আমরা আর শ্রম দিতে পারতেছি না। বৃষ্টির কারণে রাস্তাঘাট ভাঙি যাচ্ছে, মানুষ বেড়াইতে পারে না পানির জন্য। এছাড়া নেত্রকোনায় ঢলের পানিতে জেলার প্রধান নদী উবধাখালীর পানি বেড়ে বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে করে কলমাকান্দা উপজেলার 8টি ইউনিয়নের নিম্ন অঞ্চলের লোকালয়ে পানি ঢুকছে। খাইতে পারে না, রাঁধতে পারে না, কুড়ি গাড়ি খায় না, কিছু না। আমরা বাড়ি করতে কি বাড়িতে পারি না, নৌকা ছাড়া তুমি জামা এটা তোলে গেছে, গাছ সব মরে আছে, গরু নিয়ে এবং আমরা কাউতে পারতাছি না। অন্যদিকে টানা বর্ষণে শেরপুরের ঝিনাইগাতির মহারশি ও নালিতাবাড়ির ভোগাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শশ পরিবার। আমরা রান্না বান্না করে পাইনি, খাবার পাইনি, টেবিল তলায় আছে, আরেকবারে পানিটাই নিয়ে নি খাই। পানি আছে, কই যাবো, কই থামবো? এক সাগর চোরের হাতে দুধেরা আছে, মরতাছে, খাওয়া যায়।
এছাড়া কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হচ্ছে নদ নদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 15,000 পরিবার। মৌলভীবাজারের কুশিয়ারার ভাঙনে প্লাবিত হয়েছে 7টি গ্রাম। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এবার সিলেটের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, নতুন করে বৃষ্টি হয় সিলেটের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে? দফা বন্যা কবলিত হয়েছে, যে কারণে সিলেটের সীমান্তবর্তী নদ নদী সুরমা কুশিয়ারা সহ সবকটি নদীর পানি কিন্তু বিপদসীমার প্রায় উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমি সকালের পানি উন্নয়ন বোর্ডের তথ্য মোতাবেক যদি আমি বলি যে সুরমা নদীর কানাইঘাট এবং সিলেট পয়েন্টে এখন বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ, শেওলা, শেরপুর সহ 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। তো আপনি জানেন যে গতকালকে পর্যন্ত সুরমা নদীর সিলেট পয়েন্টে কিন্তু বিপদসীমার নিচ দিয়ে পানি বয়ে গেছিল, কিন্তু আজকে কিন্তু 2 সেন্টিমিটার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু নগরীর নিম্নাঞ্চলে কিন্তু মানুষ মানে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। পাশাপাশি আমি যদি আপনাকে বলি যে আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 24 ঘন্টায় 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এবার বন্যার বৃষ্টিপাতের ধরন কিন্তু পাল্টেছে। বিগত বেশ কয়েক বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল, এই 2-3 মাসে কিন্তু এর চেয়েও বেশি কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তো আগামী 3-4 দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং যে কারণে কিন্তু বন্যার অবনতি হতে পারে। এই ছিল আমার কাছ থেকে সিলেটের সর্বশ্রেষ্ঠ তথ্য। তো এই মুহূর্তে আমরা সুনামগঞ্জের খবরের জন্য সেখানে চলে যাব। আমাদের সহকর্মী কুলেন্দ্র সরকার দাস সেখানে রয়েছে। জি জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে সুনামগঞ্জের যে দ্বিতীয় দফার যে বৃষ্টিপাতের ফলে কিন্তু সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বৌলাই সহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু সুনামগঞ্জের জেলা শহরের বিভিন্ন রাস্তাঘাট, বাসাবাড়ি সহ বিভিন্ন জায়গায় কিন্তু পানি প্রবেশ করেছিল। আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় 25 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ শহরের পশ্চিম হাজিপাড়া এলাকায়। আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের এই যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু হাঁটু পানির উপরে রয়েছে। ওই এলাকার লোকজন কিন্তু শহরের মেইন রাস্তা কিন্তু উঠতে পারতেছেন না, বাসা বাড়িতে পানি রয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু তারা স্কুল কলেজে নিয়মিত যেতে পারছেন না। তো ফলে কিন্তু মানুষজন কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। ইতিমধ্যে কিন্তু দিরাই এবং সাল্লা সহ বিভিন্ন উপজেলার নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। আমাকে এলজিডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু যে সুনামগঞ্জের 150 কিলোমিটার যে গ্রামীণ যে সড়কটি রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু ধ্বংস হয়েছে, প্রায় 600 কোটি টাকার ক্ষতি। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের এখন পর্যন্ত একটার সংবাদের সার্বিক অবস্থা। সাদিয়া। কুলন্ত, আপনাকে ধন্যবাদ। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা শ্রম আইন ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন হাইকোর্ট শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতে আদেশ বাতিল রায় প্রকাশ করেছেন। এর আগে গত 18 মার্চ শ্রম আইনের লঙ্ঘনে অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের সাজা ও দণ্ড শ্রম আইন ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করেন হাইকোর্ট। ফলে 6 মাসের সাজা চলমান থাকবে বলে রায়ে বলা হয়। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ সহ ইসলামের প্রসারে একমাত্র আওয়ামী লীগ সরকারই কাজ করছে বলে মন্তব্য করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। সকালে মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজ মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য খাতে সরকারের নানা সাফল্য তুলে ধরেন তিনি। এ সময় চিকিৎসকদের যত্নের সঙ্গে রোগীর সেবা দেওয়ার তাগিদ দেন এই বর্ষিয়ান নেতা। দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ঢাকা 15 আসনের এই সংসদ সদস্য।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন তিনি আমাদের দেশে আমি বলবো ধর্মের পৃষ্ঠপোষকতা করছেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তিনি নির্মাণ করে দিয়েছেন। ডাক্তার সাহেবরা যারা রয়েছেন, আপনারা জনগণকে সেবা দিবেন, আপনি যথাযথভাবে আপনার দায়িত্ব পালন করবেন এবং আপনার এখানে যারা রুগী আছে তাদেরকে সুচিকিৎসা দিবেন, চেষ্টা করবেন বাঁচা মৃত্যু আল্লাহর হাতে। দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সকল ক্ষেত্রে আজকে এগিয়ে চলছে। আলু উৎপাদনের জন্য বিখ্যাত হলেও এখন গ্রীষ্মকালীন শাকসবজি চাষেও এগিয়ে মুন্সিগঞ্জ জেলার কৃষকরা। জৈব সার ব্যবহার করে উৎপাদিত তাদের সবজি ভোক্তাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। আর এ কাজে প্রশিক্ষণ ও পরামর্শ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ সুজনের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। জেলার গ্রামগুলোতে মাচায় মাচায় ঝুলছে সবজি। এতে রয়েছে শসা, কাকরোল, ঝিঙা, চিচিঙ্গা, লাউ ও কুমড়া সহ নানা জাতের গ্রীষ্মকালীন সবজি। জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি বছর জেলায় ৪,৪৪৩ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির চাষ হয়েছে। এখানকার বেশিরভাগ কৃষকই জৈব সার ও বালাইনাশক ব্যবহার করে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করছেন। জমিন ওগুলার ফসলগুলো একটু ভালো রয়েছে, এছাড়া আর যে লামি খেতে এটি একটু ভালো আছে। আর এমনি অনেকে বেশিরভাগ কৃষক মার খাওয়া হয়েছে এই বছর। তো এইবার চালানো তো দুষ্কর হয়ে যাবো। ওই এর মাঝে বিয়েছে 25 টাকা কেজি করলা, 25 টাকা 26 টাকা। এই অঞ্চলের সবজিটা সব জায়গায় চাহিদা বেশি ভাই। আমরা নারায়ণগঞ্জ নেই, গাউসিয়া নেই, কারণ বাজার নেই, যাত্রাবাড়ি নেই। মুন্সিগঞ্জের মাল হলো বিষমুক্ত সবজি, বিশেষ করে বর্জজির এলাকার মাল হলো অতিরিক্ত বিষমুক্ত সবজি। আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে বিষমুক্ত সবজি উৎপাদনে উত্তম কৃষি চর্চা বিষয়ে প্রশিক্ষণ এবং প্রদর্শনী প্রদান করে আসছে। বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন সবজির চাষ সম্প্রসারণ করা গেলে এই অঞ্চলের প্রান্তিক কৃষকদের জীবন মান পাল্টে যাবে বলেও মনে করেন তিনি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। এদিকে পদ্মার চরে চীনাবাদাম চাষ করে সাফল্য পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। চরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাষ করা বাদাম ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। আর তাদের প্রণোদনা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। দৌলতপুরের বিস্তীর্ণ চরে ৭৫০ হেক্টর জমিতে এবার চীনাবাদাম চাষ হয়েছে। একসময় পদ্মা নদীতে জেগে ওঠা বালুচর পতিত থাকলেও এখন সেই চরে সোনা ফলাচ্ছেন চাষিরা। খরার জন্য আমাদের লাভের সংখ্যাটা কম হবে, তার মানে আমার যা হবে এখনো কিন্তু ডবল লাভ হবে। সেচ দেওয়ার পরে বাদামটা মোটামুটি ভাবে ভালো হয়েছে। বেলা 11টা পর্যন্ত বাদাম তুললে আমরা 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি এমন ভাবে পাই। এবছর অতিরিক্ত খরার কারণে কিছুটা হোঁচট খেয়েছেন বাদাম চাষিরা। এতে জমি নষ্ট হওয়ার পাশাপাশি চাষের খরচও বেড়ে যায়। তবে গত বছরের তুলনায় ভালো ফলন পেয়ে খুশি তারা। বাদামে যে ধরনের ফলন হচ্ছে তাতে খরচের তুলনায় বেশ লাভবান হবে এবং মনে হচ্ছে যে দ্বিগুণ পরিমাণে লাভবান হবে। অত্যন্ত খরাতে বাদামটা হয়ে গেছে, দেওয়ার পরে বাদামটা খুব একটা ভালো হয়েছিল না, তারপরেও আমাদের লাভ হবে, লস হবে না। তাপ প্রবাহের কারণে বাদামের আবাদ ক্ষতিগ্রস্ত হলেও পাশে থেকে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এবছর কিছুটা তাপ প্রবাহের কারণে বাদাম চাষে সমস্যা হলেও আমাদের কৃষক ভাইরা সেচের পানি দেওয়ার কারণে সেই ক্ষতিটা পুষিয়ে উঠতে পেরেছেন। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বাদাম চাষে প্রণোদনা, প্রদর্শনী এবং সকল ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে আসছি। চরাঞ্চলের সব অনাবাদী জমি বাদাম চাষের আওতায় আনা গেলে এলাকাবাসী আর্থিকভাবে অনেক লাভবান হবেন বলেও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষক কর্মবিরতিতে তৃতীয় দিনের মতো অচল ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। টানা বৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নদীর প্রবাহ বিপদসীমার উপরে। ঘরে না ফিরতেই আবারও আশ্রয়কেন্দ্রমুখী সুনামগঞ্জের বানভাসীরা।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের সাজায় আপিল ট্রাইব্যুনালের স্থগিতাদেশ বাতিল করেছে হাইকোর্ট, পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এবং আলু উৎপাদনে বিখ্যাত মুন্সিগঞ্জে বাড়ছে সবজি চাষ, কুষ্টিয়ার পদ্মার চরে চীনাবাদামের আবাদে সফল দৌলতপুরের কৃষকরা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।